আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026 সাল। এই 26 সালের নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের একটি নির্বাচন করাই কিন্তু বাংলাদেশে 2024 সালের গণ আন্দোলনের মূল লক্ষ্য ছিল। সেই মূল লক্ষ্যের উপরে ভিত্তি করেই এই নোবেল পাওয়া বা নোবেল কিনা ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসানো হয়েছিল। তো তিনি 2 মাসে, 4 মাসে, 6 মাসে তিনি পারবেন না। তিনি বললেন তিনি 1.5 থেকে 2 বছর সময়ের ভেতরে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দেবেন। সেই নির্বাচনটি বাংলাদেশে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন যেরকম নির্বাচন হয়েছে তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি অংশগ্রহণমূলক, অনেক বেশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন হবে। সেই অর্থে, সেই লক্ষ্যে তিনি বহু সংস্কার করলেন, নির্বাচন কমিশনার বদলালেন, ভোটের পদ্ধতি বদলালেন, বিদেশি ভোটকে চালু করলেন, অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করলেন, নানান কিছু করলেন। কিন্তু এত কিছু করার পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর সমগ্র সভ্য দুনিয়ার অসভ্যতম, বর্বরতম নির্বাচন হিসেবে ইতিহাসে খ্যাত হবে। কেন খ্যাত হবে দেখেন, আপনারা বলতে পারেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার যখন ক্ষমতা ছিল তখনও তো তিনি নির্বাচন করেছেন। বিএনপি এবং তার জামাতে ইসলামী সহ তার সমমনা অনেক দলের নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেটি সত্যি, সেটি মেনে নিয়েই বলছি। সে নির্বাচনগুলো ভালো নির্বাচন ছিল সেটা বলবো না, কিন্তু সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেনি তাদের কি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ছিল কিনা? এক কথায় ছিল, বিএনপিকে 2014 সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে নির্বাচনকালীন একটি সরকার, মানে সংসদে যেসব সদস্যরা রয়েছে তাদের মাধ্যমে এটি সরকার গঠন করা হবে। সেই সরকার বিএনপি চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাও তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু বিএনপি তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, অর্থাৎ ঘোর ধরেছিলেন। কিসের ঘোর? যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, নির্বাচনটি করব না। তারা নির্বাচনটি করেননি। তারা না করার কারণে তাদের যে অনুসারী জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামীও করেনি। তার মানেটা কি দাঁড়ালো? সেখানে 530টি স্কুল জ্বালিয়ে দিলেন, অসংখ্য মানুষকে হত্যা করলেন এবং অগ্নিসন্ত্রাসে সারা বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছিলেন। তখন অটো পাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীরাই নির্বাচিত হয়ে বাংলাদেশে সরকার গঠন করলেন। সেই নির্বাচনটি একমুখী নির্বাচন ছিল, বিকজ অন্য দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। মনে রাখেন কথাটা এখানে, যে তাদের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো রকমের বাধা ছিল না, অর্থাৎ তাদেরকে কেউ ব্যান করে দেয়নি। ধরেন দুটি দল ফুটবল খেলবে, একটি দল যদি না আসে, নিয়ম মোতাবেক অন্য দলকে আপনি 3 নাম্বার দিয়ে দিবেন, 3টা পয়েন্ট দিয়ে দিবেন। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে পৃথিবীতে গ্রহণযোগ্য। কিন্তু অন্যদিকে একটি দলকে আপনি মাঠের যে পিলার আছে পিলারের সাথে বেঁধে রাখলেন, আরেকটি দলকে বললেন তুমি গোল দিয়ে আসো। এটা পৃথিবী দেখেনি, পৃথিবীতে কখনো হয়নি, অতীতে হয়নি, ভবিষ্যতে হবে সেটা আমরা বিশ্বাস করি না। কিন্তু বাংলাদেশে এবারে নির্বাচনে যেটা হচ্ছে, এটা হচ্ছে এক দলকে বেঁধে রেখে আর বাকি দলগুলোকে ছেড়ে দেওয়া। এখন কোন দলটাকে বেঁধে রাখলেন? যেই দলটি বাংলাদেশ স্বাধীন করেছে, যেই দলটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসছে, যে দলটি বাংলাদেশের বিগত 53 বছরের যদি রাজনৈতিক ইতিহাসকে একটু ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন বাংলাদেশকে বদলানোর মতো যে বড় বড় যত ঘটনা ঘটছে এই দলের হাত দিয়ে হয়েছে। সাম্প্রতিক আপনারা জানেন অক্সিডেন্টাল কানাডিয়ান কোম্পানির বিরুদ্ধে শেখ হাসিনার সরকার যে মামলাটি করেছিল, সেই মামলাটিতে বাংলাদেশ সরকার $42 মিলিয়ন ক্ষতিপূরণ পেয়েছে। এটি শেখ হাসিনার
বদলতে আমরা মিয়ানমারের বিরুদ্ধে 1,31,000 সমুদ্র সীমা, বর্গ কিলোমিটার সমুদ্র সীমা আমরা জয়লাভ করেছি। কার অধীনে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। ভারতের কাছ থেকে 4,500 কিলোমিটার সমুদ্র সীমা আমরা অর্জন করেছি শেখ হাসিনার আমলে। বাংলাদেশের যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতার জন্য যে পানি দরকার, সেই পানির জন্য হাহাকার ছিল, সেই পানি গঙ্গার পানি চুক্তির মাধ্যমে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বকাপে পদার্পণ করে, আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বের টেস্ট স্ট্যাটাস জয়লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি করে পার্বত্য চট্টগ্রামকে দেশি এবং বিদেশি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তাহলে আপনারা দেখেন, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই চট্টগ্রামের সাথে কক্সবাজারের ট্রেন লিঙ্কটা ওপেন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অচল ঢাকা শহরকে একটি মেট্রো রেলের মাধ্যমে মানুষের জন্য সহজ করে দিয়েছে। তিনি বাংলাদেশে এই পদ্মা সেতু করে এপার এবং ওপারের সংযোগ স্থাপন করে বাংলাদেশের যে ওই অঞ্চলের যে ভ্যালু, 21টি জেলার ভ্যালু, সেই ভ্যালুটাকে 40 গুণ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের যে সীমান্ত চুক্তি, সেটি ইন্দিরা মুজিবের মধ্যে হয়েছিল 74 সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে বাস্তবায়ন করে ছেড়েছেন। তাহলে আপনারা যদি দেখেন, এইভাবে আরও বলতে পারি, বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রত্যেকটি শিশুর স্কুলে যাওয়া, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করা, নানান রকমের বিধবা ভাতা, তারপরে দুস্থ ভাতা, অসুস্থ ভাতা, এরকম নানান ভাতা চালু করা, অর্থাৎ একটা সেফটি নেটের মধ্যে বাংলাদেশকে নিয়ে আসা। সেই দল শেখ হাসিনা যখন 16-17 বছর টানা শাসন করেছেন, ভুল ত্রুটি অনেক ছিল, গণতন্ত্রের অনেক ডিফেক্ট ছিল, সেটা কিন্তু অস্বীকার করব না, করা যাবেও না। কিন্তু এই ডক্টর ইউনূসের সময় যেভাবে এসে একটি দলকে সিস্টেমেটিক্যালি ব্যান্ড করে, আপনারা বলছেন কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আর ব্যান্ড করে কোনো পার্টিকে ক্ষমতায়, মানে রাষ্ট্রের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার পার্থক্যটা খুব একটা নেই। তার মানে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, এবং বর্তমান সময় যারা নির্বাচিত হচ্ছে, হবে, যারা নির্বাচন করছে, তারা হলো বিএনপি এবং জামাতে ইসলামী, যারা বাংলাদেশে 1991 সালে গণতান্ত্রিক অভিযাত্রা যখন দ্বিতীয়বারের মতো আমাদের শুরু হয়, তখন থেকে আজকে পর্যন্ত সবসময় একসাথেই কিন্তু এন্টি আওয়ামী লীগ, এন্টি ভারত এবং সাম্প্রদায়িক শক্তি হিসেবে বাংলাদেশে বিরাজমান ছিল। এই ডক্টর ইউনূস সেই সাম্প্রদায়িক শক্তিকে, সেই এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টকে, সেই এন্টি ভারত সেন্টিমেন্টকে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে এবং পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের দোসর এবং পাকিস্তানের পাশায় সুমো দেওয়া দলগুলোকে একসাথ করে নির্বাচনটি করছে। তাহলে এখন দেখেন, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের সময়ে অনেক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের স্বেচ্ছায়, কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচনে যেতে বাধা দেয়নি। 1972 সালের সংবিধানের পর ধর্মভিত্তিক দলগুলো বিলোপ হয়, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মভিত্তিক কোনো দলকে বাংলাদেশের কনস্টিটিউশন 1971 সালের পর 72 সালে স্বীকৃতি দেয়নি, যার কারণে জামাত 1973 সালে রাজনৈতিক দল হিসাবে ছিল না। কিন্তু মুসলিম লীগ, নেজামে ইসলাম ও মুক্তমক যারা ছিল, তারা কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হয়নি, বা জামাতকেও 1973, 74, 75, 76, 77, 78 বা 90-এর দশক, 80-এর দশকে কখনো নিষেধ করা হয়নি। যার কারণে এটাই হচ্ছে বাংলাদেশে প্রথম যে একটি দলকে নিষিদ্ধ করে একটি সাধারণ নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে সবচেয়ে বড় দলটি, বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষকে প্রতিনিধিত্বকারী দলটি নির্বাচনে নেই। তাই এই নির্বাচনটি শুধু বাংলাদেশের ইতিহাসে না, সারা পৃথিবীর মানুষের ইতিহাসে, সভ্য মানুষের ইতিহাসে একটি অসভ্য বর্বর নির্বাচন হিসেবে, বর্বর মানুষের পরিচালিত নির্বাচন হিসেবে পরিগণিত হবে। এই যে মনে করেন, এই নির্বাচন বাংলাদেশকে কোন ডাইরেকশনে নিয়ে যাচ্ছে, বিএনপি
যদি সরকারে আসে একটি দুর্বল সরকার হবে। কেন দুর্বল হবে? কারণ বাংলাদেশে যে বিএনপি 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বিএনপি যখন রাজনৈতিক দল হিসেবে গঠিত হয়, তখন শাহ আজিজুর রহমানদেরকে নিয়ে জিয়াউর রহমান বসেছিলেন। জিয়াউর রহমানকে শাহ আজিজুর রহমানেরা পরামর্শ দিয়েছিলেন, মানে স্বীকৃত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার বলতে পারেন বা স্বাধীনতা বিরোধী বলতে পারেন। তিনি বলেছিলেন যে 1970 নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী শক্তির সংখ্যা ছিল প্রায় 30%। তো এই 30%কে নিয়েই কিন্তু বিএনপির যাত্রা শুরু। অর্থাৎ যারা স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এবং ভারত যে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তার বিরোধী, এবং বাংলাদেশ যে পাকিস্তান থেকে ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে বেরিয়ে একটি প্লুরালিস্টিক রাষ্ট্র হয়েছে সেটার বিরোধী, তাদেরই একটা সম্মিলিত রূপ ছিল বিএনপি। তো জিয়াউর রহমানের যতদিন ছিলেন ক্ষমতায় ততদিন তার অধীনেই সে বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী, ভারত বিরোধী, অসাম্প্রদায়িক চেতনার বিরোধী মানুষগুলো একটা প্ল্যাটফর্মে ছিল, সেটা ছিল জিয়াউর রহমানের নেতৃত্বে। তারপরে জিয়াউর রহমানের মৃত্যুর পর সেটা চলে যায় এরশাদের কাছে। এরশাদ ও মশিউর রহমান যাদব এদেরকে নিয়ে সে একই কাজ করেছে। এরশাদের ক্যাবিনেটের 90% মন্ত্রী ছিল জিয়াউর রহমানের মন্ত্রী। পরবর্তীতে এরশাদের পতনের পর 91 সালে খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন জামাতকে নিয়ে, খেয়াল করেন 1991 সালে খালেদা জিয়ার সরকার কিন্তু জামাতের কোয়ালিশন। তো জামাতকে নিয়ে আসার পর এই নেতৃত্ব আবার বিএনপির কাছে চলে আসে। এই 24-এর আন্দোলনের পর বিএনপির থেকে জামাত মনে করলো খালেদা জিয়া মারা গেল, খালেদা জিয়া অসুস্থ ছিল, এখন জামাতে নিজেদেরকে এন্টি আওয়ামী লীগ, পাকিস্তানপন্থী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, অসাম্প্রদায়িক চেতনা বিরোধী, ভারত বিরোধী যে শক্তি, এই শক্তির নেতৃত্ব তারা দিচ্ছে। তাই বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব একই দিকে তাদের মুখ। সুতরাং যেহেতু একই দিকে, পশ্চিমের দিকে, পশ্চিম বলতে ওই পশ্চিম পাকিস্তানের দিকে মুখ, সেই দলটি যখন ক্ষমতায় আসবে তাহলে বিএনপির লোকদের যে একটা বড় অংশ জামাতে থাকবে। তাই এই দলটি হবে খুবই দুর্বল সরকার। জামাতের মত এবং কথার বিরুদ্ধে যাওয়ারদের কোনো শক্তি থাকবে না। অন্যদিকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটিকে অসাম্প্রদায়িক চেতনা থেকে বের করে এনে পাকিস্তানের চেতনায় একটি ইসলামিক রাষ্ট্র করবে, যেখানে নারীরা বর্জিত হবে। কারণ আপনারা দেখেন জামাতে ইসলামী যে পরিমাণ মানুষকে নমিনেশন দিয়েছে, যে 200টি আসন বা 300টি আসনের মধ্যে একটি আসনেও একজন নারীকেও তারা নমিনেশন দেয়নি। তার মানে নারী বিদ্বেষটা কি চরম পর্যায়ে আছে। বাংলাদেশে জামাতে একজন নারীও পাওয়া যায়নি যারা ভোটে করার যোগ্য। তাহলে ভবিষ্যতে কি হচ্ছে, তারা বলছে নারীদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিবে। এখন দেখেন বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যদি আপনি যান, যেখানে মানুষের কাজ করতে হয়, সেখানে পুরুষের চাইতে নারীর উপস্থিতি 3/1 এখন নারীকে যদি ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিয়ে সমান বেতন দিতে হয়, সেটা 10/1 হয়ে যাবে। অর্থাৎ প্রাইভেট সেক্টরের লোকেরা নারীদেরকে আর কাজে নেবে না। এর ফলে কি হবে, যে নারী আস্তে আস্তে গো ব্যাক টু দ্য কিচেন। এই নীতিতে এই জামাতে ইসলামী বাংলাদেশকে চালাবে। এবং আল জাজিরের সাথে তার যে সাক্ষাৎকার জামাত প্রদানের, সেটি আপনি যদি একটু খেয়াল করে দেখেন, একদম ক্লিয়ারলি উনি বলেছেন নারীদেরকে যেভাবে গঠন করা হয়েছে, নারীদের যে বুদ্ধি, সেটা নারীরা সন্তান উৎপাদন এবং ঘর সামলানোটাই তাদের জন্য শ্রেয়। আফগানিস্তান আপনারা দেখেছেন, আফগানিস্তানও আমরা দেখেছি, আমরা ইরান দেখেছি, আমরা দেখেছি সিরিয়া, আমরা দেখেছি ইয়েমেন, আমরা দেখেছি আলজেরিয়া। এই রাষ্ট্রগুলোতে ইসলাম ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যেসব রাজনৈতিক দলরা এসছে, তারা রাষ্ট্রগুলোকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এই জনবহুল বাংলাদেশটিও আস্তে আস্তে সেদিকেই আগাবে যদি জামাত ক্ষমতায় আসে। আমরা মনে করি এখনই সময়, এখনই সুযোগ ডক্টর ইউনূসকে না বলে এই রকম নির্বাচন বর্জন করি। পৃথিবীর মানুষের কাছে যেন এটি একটি নোংরা, নিকৃষ্টতম নির্বাচন হিসাবে থেকে যায়। আসুন এই নির্বাচনকে বর্জন করে আমরা যে সভ্য, আমরা যে সমতায় বিশ্বাস করি,
সেনাবাহিনী কি পারবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে বৈধতা দিতে? এই আলাপটা শুরু করবার আগেই বলতে চাই যে কিসের বৈধতা? বাংলাদেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগকে বাদ দিয়ে পুরো সেনাবাহিনী নেমে যে নির্বাচনে সহযোগিতা করছে, লক্ষাধিক সেনা সদস্য মাঠে থেকে, এই নির্বাচনটা তো অবৈধ। আজকে যে বড় বড় জেনারেলরা, আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতায় আসেন, তখন এই জেনারেলরা ম্যাক্সিমাম মেজর ছিলেন, ক্যাপ্টেন মেজর, লেফটেন্যান্ট কর্নেলও মনে হয় 2009 সালে তারা ছিলেন না। এই যে 16 বছরে মেজর থেকে লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল পর্যন্ত হলেন, মেজর জেনারেল হলেন, মুখে জয় বাংলা, আওয়ামী বন্দনা করে কিন্তু হয়েছেন। আজকে সেই জেনারেলদের নেতৃত্বের বাংলাদেশ, এই যে সরকারটা, এই সরকারটা হচ্ছে সেনা সমর্থিত সরকার। আমি বারবার বলি যে সেনাবাহিনী যদি বলে আজকে রাস্তা মাপো, ইউনূস রাস্তা মাপতে 5 মিনিট সময় লাগবে না। সেই সেনাবাহিনী সহযোগিতা করে অর্ধেক বাংলাদেশকে বঞ্চিত রেখে একটা নির্বাচন করছে। কিন্তু এই নির্বাচন বৈধতা কি দিতে পারবে? দেশে কি শান্তি আনলো না, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলিয়ে দিল। ইউনূস চলে যাবে বা চলে যাওয়ার একটা ভিন্ন রূপ হবে, কিন্তু যেটি আসবে সেটিও বাংলাদেশকে শান্ত করতে পারবে না এবং এই নির্বাচনকে বৈধতা দিতে পারবে না। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এই নির্বাচন নিয়ে জনমনে প্রশ্নের পাহাড়। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়ায় আয়োজিত হতে যাচ্ছে এই ভোট। ঠিক এই পরিস্থিতিতেই দৈনিক বণিক বার্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে আজকে, যার শিরোনাম সেনাবাহিনীর পেশাদারত্বের উপরেই গণতন্ত্রের উত্তরণ। শিরোনামটাও নিঃসন্দেহে হাস্যকর। সেনাবাহিনীর পেশাদারত্বে একতরফা নির্বাচন করে গণতন্ত্রের উত্তরণ কিভাবে হয়? আমি অন্ততপক্ষে বুঝি না বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। প্রশ্ন হলো, অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করা একটি দলকে বাইরে রেখে কি আদৌ গণতন্ত্র উত্তরণ সম্ভব? নাকি সেনাবাহিনীর পেশাদারত্ব এখানে কেবল একটি সুষ্ঠু পরিবেশের গ্যারান্টি, নির্বাচন পরিবেশের গ্যারান্টি? এখানে এই জায়গাটাতে ফুল স্টপ দিলে চলবে না। শুধু নির্বাচন পরিবেশ নয়, আজকে 2024-এর অগাস্ট থেকে আজকে 1.5 বছর পর্যন্ত বাংলাদেশের যে দায়, এই দায় সেনাবাহিনীকে নিতে হবে। কারণ এটা আমি বারবার বলছি, যে শুরুতেই বলেছি যে এটি সেনাবাহিনী সমর্থিত সরকার। এই ভিডিওতে আমরা বণিক বার্তার যে আর্টিকেলটি, সেই আর্টিকেলটির প্রতিটি লাইন ব্যবচ্ছেদ করবার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কেন এবার সেনাবাহিনী এত বেশি সক্রিয় এবং কেন এই নির্বাচন তাদের জন্য এক ইমেজ রিবিল্ডিং বা ভাবমূর্তি উদ্ধারের লড়াই। বিভিন্ন গণমাধ্যম সহ আজকের বণিক বার্তার প্রতিবেদনও বলছে যে এবার 9,70,000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকছে। এর মধ্যে সেনাবাহিনী একাই থাকছে 1,03,000। কেন এই বিশাল মোতায়েন? এবং আজকে থেকে, আজ 8 ফেব্রুয়ারি থেকে 7 দিন, নির্বাচনের পরেও 3 দিন মাঠে থাকবে সেনাবাহিনী, মানে নির্বাচনী দায়িত্বে মাঠে থাকছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। বণিক বার্তার প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, এবার কেন্দ্র দখল, জোরপূর্বক ভোট দেওয়া এবং সহিংসতা রোধে সেনাবাহিনীকে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় জানেন? 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আরপিও সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা আবার ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ সেনাবাহিনী এবার কেবল টহল দেবে না, প্রয়োজনে আইন অনুযায়ী বল প্রয়োগ এবং ব্যবস্থা নেওয়ার সরাসরি ক্ষমতা রাখে।
আর্টিকেলটি একটি অত্যন্ত সাহসী আলোচনা করেছে সেনাবাহিনীর গত 4টি নির্বাচনের ভূমিকা নিয়ে। 2014 সালে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় একটা কলঙ্কজনক অধ্যায় ছিল। তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া দাবি করেছেন তিনি সংবিধান মেনেছেন, কিন্তু ভোটার উপস্থিতি ছিল নগণ্য। 2018 সালে রাতের ভোট হিসেবে পরিচিত এই নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকলেও অভিযোগ ছিল তারা ছিল মূলত নিষ্ক্রিয়। 2024 সালের একতরফা নির্বাচনে সেনাবাহিনী সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনাকে সচল রাখতে সহায়তা করেছে বলে বিশ্লেষকদের দাবি। বণিক বার্তা এই ইতিহাসগুলো মনে করিয়ে দিয়ে বলছে, এবারের 12 ফেব্রুয়ারি নির্বাচন সেনাবাহিনীর জন্য একটি রিহ্যাবিলিটেশন মোমেন্ট বা পুনর্বাসন মুহূর্ত। তারা কি গত 3টি নির্বাচনের বিতর্কিত ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার বলছেন তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। এই নিরপেক্ষতার উপরই নির্ভর করছে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনীর পেশাদারত্বের উপর গণতন্ত্রের উত্তরণ নির্ভর করছে, কিন্তু আওয়ামী লীগের মতো বড় দল প্রধান দলকে বাইরে রেখে কি গণতন্ত্র পূর্ণতা পায়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণতন্ত্রের উত্তরণ কেবল ভোটের দিনের শান্তির উপর নির্ভর করে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে বণিক বার্তার বিশ্লেষণ অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর দায়িত্ব হলো একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আওয়ামী লীগ নির্বাচনে নেই, এটি একটি রাজনৈতিক বাস্তবতা বা আইনি জটিলতার ফল হতে পারে, কিন্তু যারা নির্বাচনে অংশ নিচ্ছে যেমন বিএনপি এবং অন্যান্য দল, তাদের মধ্যে যেন কোনো পেশি শক্তির লড়াই না হয়, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, সেটি নিশ্চিত করাই সেনাবাহিনীর লক্ষ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের জনসভায় বলেছেন যে সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, আমরাও চাই। অর্থাৎ বড় একটি রাজনৈতিক পক্ষ সেনাবাহিনীর উপর আস্থা রাখছে, কিন্তু আওয়ামী লীগের জনসমর্থন বা তাদের অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করেছে তা সেনাবাহিনীর অস্ত্র বা শৃঙ্খলা দিয়ে পূরণ করতে পারবে না। সেনাবাহিনী কেবল একটি প্রক্রিয়াকে স্বচ্ছ করতে পারে, জনগণের ম্যান্ডেটকে নয়। গত 5 ফেব্রুয়ারি ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন একটি পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন প্রয়োজনে আইনের আওতায় বল প্রয়োগ করা হবে। রুলস অফ এনগেজমেন্ট বা আরপিওর নতুন ক্ষমতা অনুযায়ী সেনাবাহিনী এবার অনেক বেশি শক্তিশালী। সেনাপ্রধান নিজে জেলা শহরগুলো সফর করছেন, কর্মকর্তাদের সাথে মত বিনিময় করছেন। এর উদ্দেশ্য দুটি: এক, সিভিল প্রশাসনকে আশ্বস্ত করা যে সেনাবাহিনী তাদের পাশে আছে; দুই, সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরানো। বিগত নির্বাচনগুলোতে মানুষ দেখেছে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে আর কেন্দ্র দখল হচ্ছে। এবার যদি তারা সত্যি কেন্দ্র দখলকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ করে তবেই মানুষের আস্থা ফিরবে। কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা এই নির্বাচনকে কতটা গ্রহণ করবে তা এখন বড় একটি চ্যালেঞ্জ। ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে, ভোট না দিতে বলার কথা বলা হয়েছে। গতকালকেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি ভিডিও বক্তব্যে জানিয়েছেন যে এই নির্বাচনে আপনারা ভোট দিবেন না, ভোট দিতে যাবেন না। স্বাভাবিকভাবে আওয়ামী লীগেররা এই নির্বাচনে ভোট দিতে যাবে না। বণিকবার তার আর্টিকেলে যে গণতন্ত্র উত্তরণের কথা বলা হয়েছে তা মূলত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক ধাপ। একটি নির্বাচনের গ্রহণযোগ্যতা দুটি বিষয়ের উপর নির্ভর করে: এক, অংশগ্রহণমূলকতা, যেখানে বড় সব দল থাকবে; দুই, স্বচ্ছতা, যেখানে ভোট কারচুপি হবে না। দুর্ভাগ্যবশত প্রথম শর্তটি অর্থাৎ আওয়ামী লীগের অংশগ্রহণ পূরণ না হয় এই নির্বাচন শুরু থেকেই একটি অপূর্ণতা নিয়ে যাত্রা করছে। তবে দ্বিতীয় শর্তটি অর্থাৎ স্বচ্ছতা পুরোপুরি নির্ভর করছে সেনাবাহিনীর পেশাদারত্বের উপর। যদি সেনাবাহিনী প্রমাণ করতে পারে যে তারা কোনো বিশেষ দলের লেঠেল বাহিনী হিসেবে কাজ করছে না, তবে হয়তো ভবিষ্যতে একটি প্রকৃত অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথ প্রশস্ত হবে।
12 ফেব্রুয়ারি ভোট কি কেবল একটি আনুষ্ঠানিকতা, নাকি নতুন বাংলাদেশের পথে প্রথম পদক্ষেপ? সেনাবাহিনী কি পারবে তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে? উত্তর পাওয়া যাবে মাত্র কয়েকদিন পরে। আপনার কি মনে হয়, আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে? সেনাবাহিনীর এই সক্রিয় ভূমিকা কি নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। এই মুহূর্তে এ পর্যন্তই।